আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি? কেউ বলবে হৃৎপিণ্ড, কেউ বলবে ফুসফুস, আবার কেউ বলবে চোখ বা কিডনি। কিন্তু বিজ্ঞানীরা এক বাক্যে বলে দিয়েছেন, মানব মস্তিষ্কই পৃথিবীর সবচেয়ে জটিল ও শক্তিশালী অঙ্গ। এমন একটি অঙ্গ যেটি নিজেই নিজের গল্প লেখে, নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা, অনুভূতি, স্মৃতি, স্বপ্ন আর প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্ত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মস্তিষ্কই অনেক সময় আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমরা বাইরের শত্রুর ভয় করি, রোগবালাই বা দুর্ঘটনার ভয় করি, অথচ আমাদের ভেতরের শত্রুই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে থাকে। এটাই আমাদের মস্তিষ্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, মস্তিষ্ক কেন এমন করে? কিভাবে সে আমাদেরকে রক্ষা করার পাশাপাশি ধ্বংসের দিকেও ঠেলে দেয়? এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে নিউরোসায়েন্স আর মেডিটেশনের দুনিয়ায় ডুব দিতে হবে। আজ আমরা জানব মস্তিষ্কের কাজ কিভাবে চলে, চিন্তার ভেতর লুকানো ফাঁদগুলো কিভাবে আমাদের মানসিক শক্তিকে খেয়ে ফেলে, অতিরিক্ত চিন্তা বা ভয় কিভাবে শরীরকেও ধ্বংস করে, আর সবশেষে মেডিটেশন কিভাবে এই ধ্বংসযজ্ঞকে থামিয়ে মস্তিষ্ককে আবার সুস্থ ও সৃজনশীল করে তুলতে পারে। মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কেজি, কিন্তু এই ছোট্ট অঙ্গটি আমাদের দেহের পুরো নিয়ন্ত্রণ কেন্দ্র। এতে আছে প্রায় 86 বিলিয়ন নিউরন, আর প্রতিটি নিউরন আবার হাজার হাজার সংযোগ স্থাপন করতে পারে। এর মানে হলো, একটি মানুষের মস্তিষ্কে যতগুলো সংযোগ আছে তা নাকি গোটা মহাবিশ্বের তারার সংখ্যার থেকেও বেশি। এই নিউরনগুলো বৈদ্যুতিক সিগন্যাল ও কেমিক্যাল মেসেঞ্জার বা নিউরোট্রান্সমিটার দিয়ে কাজ করে। আমাদের প্রতিটি চিন্তা, অনুভূতি, হাসি, কান্না সবকিছুই এই রাসায়নিক আর বৈদ্যুতিক তরঙ্গের ফল। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, এই অসাধারণ যন্ত্রটি মাঝে মাঝে অতিরিক্ত কাজ করতে গিয়ে বা ভুল প্রোগ্রামিংয়ের কারণে আমাদের বিরুদ্ধে চলে যায়। যেমন অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় ও ফোবিয়া, নেগেটিভ চিন্তা, আসক্তি কিংবা আত্মবিধ্বংসী আচরণ। আমাদের মস্তিষ্কের প্রধান কাজ হলো আমাদেরকে বাঁচিয়ে রাখা। এজন্যই হাজার হাজার বছর আগে যখন মানুষ ছিল গুহা মানব, তখনই মস্তিষ্কে তৈরি হয় এক ধরনের অ্যালার্ম সিস্টেম, ফাইট আর ফ্লাইট রেসপন্স। যখনই কোনো বিপদ আসে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে দেহে হরমোন ছড়িয়ে দেয়, অ্যাড্রেনালিন, কর্টিসলস ইত্যাদি। ফলে শরীর সজাগ হয়ে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, চোখ বড় হয়ে যায়, মানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু আজকের পৃথিবীতে আর সেই বাঘ সিংহ নেই প্রতিদিনের শারীরিক লড়াই। তবুও মস্তিষ্ক পুরনো অভ্যাস ছাড়েনি। এখনো ছোটখাটো টেনশন, যেমন চাকরির চাপ, পরীক্ষার ভয়, সম্পর্কের সমস্যা, এমনকি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ কমেন্ট, এসবকেও সে জীবন মরণের হুমকি ভেবে নেয়। ফলে প্রতিদিন আমাদের দেহে কর্টিসলের ঝড় বয়ে যায়, আর দীর্ঘমেয়াদে এই কর্টিসলই আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ধ্বংস করতে থাকে। মনোবিজ্ঞানে একটি শব্দ আছে, কগনিটিভ ডিস্টরশন, অর্থাৎ বাস্তবকে বিকৃতভাবে দেখা। আমাদের মস্তিষ্ক অনেক সময় তথ্যকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে পারে না, ফলে তৈরি হয় বিভিন্ন মানসিক ফাঁদ। ছোট একটা সমস্যা মনে হয় ভয়াবহ বিপদ।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং, হয় সব ভালো না হয় সব খারাপ। সব নেগেটিভ দিক দেখা, পজিটিভকে উপেক্ষা করা। আমরা ভেবে নেই অন্যরা আমাদের সম্পর্কে খারাপই ভাবছে। সব সমস্যার দায় নিজের ওপর নেওয়া। এই ফাঁদগুলো আমাদেরকে ধীরে ধীরে হতাশা, অবসাদ আর আত্মবিনাশী চিন্তার দিকে ঠেলে দেয়। একজন মানুষ দিনে গড়ে 60 থেকে ৭৪,০০০ চিন্তা করে। আশ্চর্যের বিষয় হলো এর ৮০% চিন্তাই নেগেটিভ এবং ৯৫% চিন্তাই আগের দিনের পুনরাবৃত্তি। অর্থাৎ আমরা প্রতিদিন একই চিন্তার বৃত্তে ঘুরপাক খাই। এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। নিউরনগুলো অতিরিক্ত সিগন্যাল আদান প্রদান করতে করতে এক সময় জ্বলে ওঠে, আর তখন আমরা পাই অনিদ্রা, মাথা ব্যথা, উদ্বেগ, হজমের সমস্যা, এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি। মস্তিষ্কের একটা দারুণ বৈশিষ্ট্য আছে, নিউরোপ্লাস্টিসিটি, মানে হলো আমাদের অভ্যাস অনুযায়ী মস্তিষ্ক তার নিজস্ব গঠন বদলাতে পারে। যেমন যদি আপনি প্রতিদিন দুশ্চিন্তা করেন, তবে মস্তিষ্কে দুশ্চিন্তার সড়কপথ আরো মজবুত হয়ে যায়। আবার যদি প্রতিদিন মেডিটেশন করেন, তবে শান্ত ও পজিটিভ সড়কপথ শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ আমরা যেভাবে মস্তিষ্ককে ব্যবহার করি, মস্তিষ্ক সেভাবেই আমাদের চরিত্র গঠন করে। কখনো কি খেয়াল করেছেন, আমরা অনেক সময় এমন কাজ করি যেটা আমরা জানি খারাপ, তবুও করি। যেমন ধূমপান, অতিরিক্ত খাওয়া, মদ্যপান, টিকটক বা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, বা বিষণ্ণ হলে নিজেকে আঘাত করা। এর কারণ হলো মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র বা ডোপামিন সিস্টেম। যখন আমরা আনন্দদায়ক কিছু করি, তখন মস্তিষ্ক ডোপামিন ছড়িয়ে দেয়। এতে আমরা তৃপ্তি পাই, কিন্তু আসক্তিজনিত কাজগুলো মস্তিষ্কে ভুল বার্তা দেয়। মস্তিষ্ক ভাবে এগুলো খুব জরুরি, তাই আবার করতে বলে। এভাবেই আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করতে থাকি। মস্তিষ্কের আরেকটা ফাঁদ হলো স্মৃতি। আমরা যতই চাই না কেন খারাপ স্মৃতিগুলো সহজে ভুলতে পারি না, বরং মস্তিষ্ক সেগুলোকে বারবার রিপ্লে করে। যেমন স্কুলে কেউ অপমান করলে, কোনো প্রিয়জনের মৃত্যুতে, বা চাকরিতে ব্যর্থতা। এসব স্মৃতি আমাদের মনে গভীর ছাপ ফেলে, আর মস্তিষ্ক বারবার সেই স্মৃতি রিওয়াইন্ড করে আমাদের কষ্ট বাড়িয়ে তোলে। ফলে বর্তমানের সুখও ম্লান হয়ে যায়। এখন প্রশ্ন আসে, এর সমাধান কি? নিউরোসায়েন্স বলেছে মেডিটেশন হলো মস্তিষ্ককে ধ্বংস থেকে বাঁচানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি। গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 10 মিনিট মেডিটেশন করলে অ্যামিগডালা ছোট হতে শুরু করে। অ্যামিগডালা হলো ভয় আর স্ট্রেসের কেন্দ্র। প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়, ফলে মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ আর আত্মনিয়ন্ত্রণ বাড়ে। কর্টিসলের মাত্রা কমে যায়, ঘুম ভালো হয়, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। ধরা যাক অফিসের এক কর্মচারী প্রতিদিন কাজের চাপ, বসের বকুনি আর ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচে। তার মস্তিষ্ক সারাক্ষণ কর্টিসল ছড়াচ্ছে। এক সময় সে হয়ে গেল উদ্বিগ্ন, খিটখিটে আর অসুস্থ। কিন্তু যদি সে প্রতিদিন 15 মিনিট মেডিটেশন করে, কয়েক সপ্তাহের মধ্যে তার মস্তিষ্কের স্নায়ুতন্ত্র নতুনভাবে সংযোগ করতে শুরু করবে। তার মন শান্ত হবে, ঘুম ভালো হবে, আর ধীরে ধীরে সে আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের চিন্তার প্রায় 95% অবচেতন মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে আমরা যেটা ভাবছি বা করছি তার অনেকটাই আমরা বুঝিই না। অবচেতন মন
একদিকে আমাদের বাঁচায়, আবার অনেক সময় ধ্বংসও করে। যেমন ছোটবেলায় যদি শোনা যায় তুমি কিছুই পারবে না, তখন অবচেতন মস্তিষ্ক সেই বিশ্বাস গেঁথে নেয়। পরবর্তীতে বড় হয়েও যখন কাজ করতে যায় তখন ভেতরে ভেতরে মনে হয় আমি তো পারবো না। আবার কেউ যদি সব সময় ভয় আতঙ্কে বড় হয়, তার অবচেতন মন সারা জীবন বিপদ দেখতে থাকে, যদিও বাস্তবে বিপদ নেই। ফলাফল দাঁড়ায় ভয়, ব্যর্থতা, আত্মবিশ্বাসহীনতা, যা ধীরে ধীরে জীবনকে ধ্বংস করে দেয়। আমাদের মস্তিষ্কে এমন অনেক চিন্তা চলে যা আমরা চাই না, কিন্তু তবুও আসে। এগুলোকে বলে অটোমেটিক থটস। রাতে ঘুমোতে যাচ্ছেন, হঠাৎ মনে হলো যদি কালকে মারা যাই। পরীক্ষার হলে হঠাৎ মনে হলো আমি তো কিছুই লিখতে পারবো না। প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মনে হলো সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। এই স্বয়ংক্রিয় চিন্তাগুলো বারবার ফিরে আসে এবং এক সময় আমরা সেগুলোকে সত্যি ভেবে নেই। তখনই শুরু হয় দুশ্চিন্তা, উদ্বেগ আর বিষণ্ণতার দুষ্টচক্র। যখন মস্তিষ্ক কর্টিসল নামক স্ট্রেস হরমোন বারবার ছড়ায়, তখন শরীরে ঘটে ভয়ঙ্কর কিছু। রক্তচাপ বাড়ে, রক্তে সুগার বেড়ে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়, মস্তিষ্কের হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয়, যা স্মৃতির জন্য জরুরি, আর হৃদরোগ ও ডায়াবেটিক্সের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। অর্থাৎ শুধুমাত্র মস্তিষ্কের অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তাই আমাদের শরীরকেও ধীরে ধীরে ধ্বংস করে। মস্তিষ্ককে অনেক সময় কম্পিউটারের সঙ্গে তুলনা করা হয়। কম্পিউটারের হার্ডওয়্যার হলো প্রসেসর, র্যাম, মেমোরি, আর সফটওয়্যার হলো অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন। আমাদের মস্তিষ্কও তেমনি। হার্ডওয়্যার হলো নিউরন আর স্নায়ু সংযোগ, সফটওয়্যার হলো চিন্তা, বিশ্বাস, অভ্যাস আর আবেগ। সমস্যা হলো আমরা অনেক সময় ভুল সফটওয়্যার ইনস্টল করি, যেমন নেতিবাচক বিশ্বাস, ভয়, হীনমন্যতা। এগুলো ভাইরাসের মতো মস্তিষ্ককে ধ্বংস করে। আজকের মানুষকে বাইরের শত্রু যতটা না আক্রমণ করছে, তার চেয়ে বেশি আক্রমণ করছে ডিজিটাল দুনিয়ার ভেতরের অদৃশ্য শত্রু। সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে ক্রমাগত তুলনা, হিংসা আর ঈর্ষার বীজ বপন করছে। নোটিফিকেশন, লাইক, কমেন্ট এসব ডোপামিনের বন্যা বইয়ে দেয়। আমরা স্বল্পমেয়াদী আনন্দের দাসে পরিণত হচ্ছি। এর ফলে মনোযোগ কমে যাচ্ছে, সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে, আর আমরা ধীরে ধীরে নিজেকে ভুলে যাচ্ছি। মস্তিষ্ককে সুস্থ রাখার অন্যতম সেরা উপায় হলো পর্যাপ্ত ঘুম। ঘুমের সময় মস্তিষ্ক দিনের জমে থাকা টক্সিন পরিষ্কার করে, কিন্তু আধুনিক মানুষ ঘুমকে সবচেয়ে অবহেলা করছে। রাত জেগে ফোন ব্যবহার, অতিরিক্ত কাজের চাপ, টেনশনে কাটানো রাত, এসবের কারণে ঘুম কমে গেলে মস্তিষ্কের ভেতরে জমতে থাকে বজ্র পদার্থ। দীর্ঘমেয়াদে এ থেকেই তৈরি হয় অ্যালজাইমার, ডিমেনশিয়ার মতো মারাত্মক রোগ। মানুষ সামাজিক প্রাণী। আমরা চাই অন্যরা আমাদের ভালোবাসুক, স্বীকৃতি দিক, কিন্তু যখন এই চাহিদা পূরণ হয় না, তখন মস্তিষ্ক আমাদেরই বিরুদ্ধে যায়। আমরা নিজেদের মূল্য নিয়ে সন্দেহ করতে থাকি, সবকিছুতেই ব্যর্থতা দেখি, ধীরে ধীরে হতাশা জমে ওঠে। এক পর্যায়ে মস্তিষ্ক এমনও বার্তা দেয়, তুমি অপ্রয়োজনীয়, তোমার থাকা দরকার নেই। এভাবেই আত্মহত্যার মতো ভয়ঙ্কর চিন্তা জন্ম নেয়। প্রিয় শ্রোতা, এখন পর্যন্ত যা শুনলাম তা হলো মস্তিষ্ক কতভাবে আমাদের ধ্বংস করে, কিন্তু সুখবর হলো এই ধ্বংস ঠেকানোর উপায় আছে। নিউরোসায়েন্স গবেষণা বলছে নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি করে, মনোযোগ বাড়ায়, স্ট্রেস কমায়, দীর্ঘমেয়াদে মস্তিষ্ককে ভারসাম্যপূর্ণ ও শান্ত রাখে। মেডিটেশনের মাধ্যমে আমরা শিখি চিন্তাকে নিয়ন্ত্রণ না করে পর্যবেক্ষণ করতে, দুশ্চিন্তা থেকে দূরে থাকতে, বর্তমান মুহূর্তে বাঁচতে। মস্তিষ্ক বা ব্রেন আনন্দ ও ভালোবাসা তৈরি করতে পারে, তেমনি ভয়,
আসক্তি আর ধ্বংস ডেকে আনতে পারে। আসল রহস্য হলো আমরা মস্তিষ্ককে কিভাবে ব্যবহার করি। যদি অচেতনভাবে চিন্তা করি তবে মস্তিষ্ক ধ্বংস ডেকে আনে, আর যদি সচেতনভাবে তাকে নিয়ন্ত্রণ করি তবে সেই হয় জীবনের আলো। মানুষের মনের একটি বড় অংশ অবচেতনে কাজ করে। এই অবচেতনে জমা থাকে আমাদের শৈশবের অভিজ্ঞতা, বিশ্বাস, ভয় এবং অভ্যাস। যদি অবচেতন মনে ঢুকে যায় আমি পারবো না, তাহলে প্রতিটি সুযোগের সামনে আমরা পিছিয়ে যাই। যদি সেখানে থাকে আমি মূল্যবান, তাহলে প্রতিকূলতার মাঝেও আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। অবচেতন মন হলো আমাদের জীবনের অদৃশ্য চালক। এর ভেতর ভুল প্রোগ্রাম জমে গেলে তা ধীরে ধীরে জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। মস্তিষ্কের বিশেষ ক্ষমতা হলো নিউরোপ্লাস্টিসিটি, যার মানে মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে। প্রতিদিনের চিন্তা ও অভ্যাস অনুযায়ী নিউরনের সংযোগ তৈরি হয়। যে অভ্যাস বা চিন্তাকে আমরা পুনরাবৃত্তি করি, মস্তিষ্ক সেটাই শক্তিশালী করে। তাই যদি প্রতিদিন হতাশায় ভুগি, হতাশার পথ মজবুত হয়। আর যদি প্রতিদিন কৃতজ্ঞতা ও শান্তি চর্চা করি, তবে মস্তিষ্ক শান্তি আর আনন্দের পথে অভ্যস্ত হয়ে ওঠে। চিন্তা শুধু মানসিক প্রভাবই ফেলে না, শারীরিক পরিবর্তনও ঘটায়। নেতিবাচক চিন্তা করলে কার্টিলস নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়, ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়। ইতিবাচক চিন্তা করলে শরীরের স্নায়ুতন্ত্রে সেরোটোনিন, ডোপামিনের মতো সুখ হরমোন সক্রিয় হয়। চিন্তার শক্তি এতটাই প্রবল যে শুধু মনে করা যায় আমি সুস্থ আছি। এমনকি চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষায়ও রোগীর উন্নতি দেখা গেছে। গবেষণা বলছে মেডিটেশন করলে মস্তিষ্কে বড় পরিবর্তন ঘটে। ভয়ের কেন্দ্র অ্যামিগডালা ছোট হতে থাকে, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়, শেখা ও স্মৃতির কেন্দ্র হিমোক্যাম্পাসে নতুন কোষ জন্ম নেয়। এ কারণে মেডিটেশন শুধু মানসিক শান্তিই আনে না, বরং মনোযোগ, স্মৃতি ও আত্মনিয়ন্ত্রণও বাড়িয়ে দেয়। সহজ মেডিটেশনের কিছু কৌশল আপনাদের জানিয়ে দিচ্ছি। 1. শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ। চোখ বন্ধ করে শুধু শ্বাস নিন এবং ছাড়ুন। প্রতিটি শ্বাসকে গভীরভাবে অনুভব করুন। 2. শরীর পর্যবেক্ষণ, যেটাকে বডি স্ক্যান বলা হয়। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গের অনুভূতি লক্ষ্য করুন। শরীরের প্রতিটি অংশকে শান্ত হতে দিন। নাম্বার 3, বর্তমানে থাকা, যেটাকে মাইন্ডফুলনেস বলা হয়। যা করছেন সেটাতেই মনোযোগ দিন। খাওয়ার সময় খাওয়া, হাঁটার সময় হাঁটা, কাজের সময় কাজ। নাম্বার 4, ভালোবাসা ও দয়া চর্চা, লাভিং কাইন্ডনেস। নিজেকে ও অন্যদের জন্য মনে মনে শুভকামনা করুন। আমি শান্তিতে থাকি, অন্যরাও শান্তিতে থাকুক। একটি বাস্তব উদাহরণ আপনাদের সাথে শেয়ার করব। এক তরুণী দীর্ঘদিন ধরে উদ্বেগে ভুগছিলেন। ঘুমের সমস্যা, হজমের সমস্যা, এমনকি মাথা ব্যথায় দিন কাটত। তিনি প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মেডিটেশন শুরু করেন। শুরুতে অদ্ভুত মনে হলেও ধীরে ধীরে মন শান্ত হতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যে ঘুম ভালো হয়, শরীর হালকা লাগে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। এই অভিজ্ঞতা প্রমাণ করে মেডিটেশন শুধু আধ্যাত্মিক নয়, এটি বৈজ্ঞানিক সমাধানও বটে। জীবন বদলাতে চাইলে অভ্যাস বদলাতে হবে। ছোট থেকে শুরু করুন, দিনে মাত্র 5 মিনিট মেডিটেশন। নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে যুক্ত করুন, যেমন চা খাওয়ার পর 2 মিনিট শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ। নিজেকে পুরস্কৃত করুন। 1 সপ্তাহ সফল হলে ছোট একটি উপহার দিন। মস্তিষ্ক ধীরে ধীরে নতুন পথ তৈরি করবে এবং পুরনো নেতিবাচক অভ্যাস দুর্বল হয়ে যাবে। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 3টি বিষয় লিখে ফেলুন, যেগুলোর জন্য কৃতজ্ঞ: পরিবার, স্বাস্থ্য, খাবার। কোনো ছোট সুখের মুহূর্ত,
গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতা চর্চাকারীদের মধ্যে হতাশা কমে যায়, জীবনে আনন্দ বাড়ে এবং মস্তিষ্ক সুখী হওয়ার রাস্তা তৈরি করে। মস্তিষ্ক প্রায়ই আমাদের অতীতের আফসোস বা ভবিষ্যতের ভয় দেখায়, অথচ একমাত্র বাস্তব হলো বর্তমান। বর্তমান মুহূর্তে শান্তি আছে, বর্তমান মুহূর্তেই সৃজনশীলতা আছে, বর্তমান মুহূর্তেই মুক্তি আছে। মেডিটেশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে বর্তমানকে অনুভব করতে শিখি। ধর্মীয় শিক্ষাতেও মনের শান্তির গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে বলা হয়েছে আল্লাহর স্মরণে আছে হৃদয়ের প্রশান্তি। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে মনই সবকিছু, তুমি যা ভাবো তুমি তাই। অর্থাৎ বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একই সত্যের দিকে ইঙ্গিত করে। মনের প্রশান্তি জীবনের মূল চাবিকাঠি। মস্তিষ্ককে যদি অবহেলায় ছেড়ে দেই তবে তা আমাদের ধ্বংস করে, কিন্তু যদি সচেতনভাবে তাকে গড়ে তুলি তবে মস্তিষ্ক হয় আমাদের শ্রেষ্ঠ বন্ধু। নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন, ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অল্প হলেও মেডিটেশন করুন। কৃতজ্ঞ থাকুন, বর্তমানে বাঁচুন। মস্তিষ্ক ধ্বংস করতে পারে, আবার মুক্তিও দিতে পারে। সিদ্ধান্ত আমাদের হাতে। আমরা যদি মস্তিষ্ককে সচেতনভাবে পরিচালনা করি তবে জীবন শান্তি, ভালোবাসা আর আনন্দে ভরে উঠবে। যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমরা আরো গভীর বিষয় নিয়ে আসব যা আপনার মনের শান্তি ও জীবনের উন্নতিতে সহায়তা করবে। আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে তবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শান্তিতে থাকুন, আলোয় ভরে উঠুক আপনার জীবন। ধন্যবাদ।